আলিয়াসমা ছবিতে অভিনয় করেছেন সোহাল রানা, রুজিনা, জসিম, পবি মৃত্যু আরও অনেকেই অভিনয় করেছেন আলিয়াসমা ছবিতে। আলিয়াসমা ছবির একটা জনপ্রিয় গান দিয়ে আজকে আলিয়াসমা ছবির গল্প শুরু করব। গানটি হলো, ও আমার ময়না, আয়না কাছে আয়না, ও আমার ময়না, আয়না কাছে আয়না। তবে আলিয়াসমা ছবির গল্পের শুরুতে দেখা যায় যে গ্রামে একটি মেয়ে আসমা থাকে, পবিত্রর বোন। তো আসমা চঞ্চল হরিণী থাকে। সে খুব গ্রামে সাধারণভাবে সে চলাচলি করে এবং দৌড়াদৌড়ি করে। এক পর্যায়ে গ্রামের আরেক যুবক থাকে, আলী অর্থাৎ সোহেল রানা। তাদের সাথে প্রেম ভালোবাসা হয়ে যায়। তো প্রেম ভালোবাসার পর তারা দুজন দুজনকে ভালোবাসে। কিন্তু গ্রামের এক মাতাব্বর থাকে, সে এই ভালোবাসাটা মেনে নেয় না। তো মাতাব্বর হইল আমির সিরাজি। আমির সিরাজি গিয়ে পবিত্রকে বলে যে, তোমার বোনের কি কোনো খবর টবর রাখো না? তোমার বোন যে বড় হয়েছে তুমি কি তা জানো? তোমার বোন যে আলী অর্থাৎ সোহেল রানার সাথে প্রেম ভালোবাসা করে রাস্তাঘাটে দৌড়দৌড়ি করে, বনে বাতরে দৌড়দৌড়ি করে, তুমি কি এগুলি দেখো না? তোমার কি অন্ধ হয়ে গেছো গা? বিয়ে উপযুক্ত মেয়ে অর্থাৎ তোমার বোন, আর তোমার বোনের তুমি লাহাইল্লাহ ছেড়ে দিছো। আমাদের তো সমাজ বলে কোনো কথা আছে। তুমি কি সমাজ মানো না, নাকি সমাজের বাইরে তুমি? আমি কিন্তু এগুলি পছন্দ করি না। তোমার বোনকে বুঝিয়ে বলবে কালকের পর থেকে যাতে আলীর সাথে তোমার বোনে মেলামেশা করে না। তো পরিমৃত্য বলে, শোনেন, আমি সমাজ মানি এবং বিচারও মানি। আমার বোন যদি আলীকে ভালোবেসে থাকে, এটা অপরাধ নয়, ভালোবাসা অপরাধ নয়, অন্যায় নয়, অবিচার নয়। আপনি কিন্তু এইভাবে কথা বলতে পারেন না। ওই মিয়া, তোমার লাগে আবার কিভাবে কথা বলবো? তোমাকে বলছি না তোমার বোনকে সামাল দেবে? তোমার পরিমৃত্য বলে, আমি আমার বোনকে সামাল দিই না, ছাইড়া দিই, সেটা আমার ব্যাপার। এখন দয়া করে আমার বাড়ি থেকে বেরোন, আর না হলে কিন্তু আমি আপনাকে অপমান করতে বাধ্য হব। তখন মাতাব্বর বলে, তুমি কিন্তু বেশি বার বেড়ে গেছো গা, বেশি বার বাইরেও না। কথায় আছে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। শোনো পরিমৃত্যু, তুমি কিন্তু অনেকটি উপরে গেছো গা। গ্রামের মানুষকে মান্যগণ্য করো না। না, ঠিক আছে, আমি গেলাম, তারপর পরবর্তীতে তোমার ব্যবস্থা নেব। এমন সময় রুজিনা আসে। আসার পর রুজিনা কয়, ভাইয়া তুমি কি আজকে মাঠে যাও নাই? তখন পরিমৃত্য বলে, আমি মাঠে যাবো কি? তোর নানান কথা শুনে তো এখন আর ভালো লাগে না। গ্রামের মানুষ তোর এনে নানান কথা বলা বলি করতেছে, তুই কি শুনিস না? তুই কি বয়রে হয়ে গেছিস? কারণ তোরাকে নিয়ে তো গ্রামে মাতাব্বর নানা চক্রান্ত করতেছে, তুই কি বুঝতে পারছিস? মাতাব্বর এখন আইছিল। মাতাব্বর আয় আমার যা খুশি তাই বইলা গেল তোরে নিয়ে। আজ থেকে তুই আর মাঠে ঘাটে দৌড়াবি না। আর তুই নাকি আলীকে ভালোবাসিস, আলীর সাথে নাকি মেলামেশা করিস এবং খেতে মাঠে জমিতে। তখন রুজিনা বলে, আচ্ছা, এটা মাতাব্বরের সমস্যা কোথায়? আমি যদি আলীকে ভালোবেসে থাকি তাহলে এখানে মাতাব্বরের সমস্যা কোথায়? তখন পরিমৃত্য বলে, মাতাব্বরের সমস্যা থাকবে না? সেই তো এই গ্রামটাকে এক মুঠি করে রাখছে, হাতের মুঠি করে রাখছে। তোরে নিয়ে নানান কথা বলা বলি করবো আমার সামনে, আমাকে ভালো লাগবে? তখন রুজনে বলে, তা আসমা বলে, ভাইয়া তুমি এটা নিয়ে চিন্তা ভাবনা করো না, মাতাব্বর যা বলে গেছে মিথ্যা বলছে। আলীর সাথে আমি তো কথাই বলি না। পরিমৃত্য বলে, ঠিক আছে, এখন করে যা। তো সেই মুহূর্তে একদিন ঘটনার মধ্যে দেখা যায় আলী এবং রুজিনা দুজনেই, অর্থাৎ আলী আসমা দুজনেই একটা গাছের নিচে বসে তারা গল্প করতেছে। তখন সোহেল অর্থাৎ আলী বলে, দেখ, তোকে আমি ভালোবাসি কথা সত্য, কিন্তু তোর ভাই কিন্তু তোর সাথে আমার বিয়ে দেবে না। কারণ তোর ভাই কিন্তু অনেক কঠোর। আর দেবে না এই কারণে, তোর ভাইয়ের সাথে একদিন আমি একটা অন্যায় করেছিলাম, সে থেকে তোর ভাই আমার উপরে খুব রাগ। তখন আসমা বলে, কি অন্যায় করেছিলি বল? তখন আলী বলে, তোর ভাই একদিন এই ক্ষেত নিড়াচ্ছিল, তখন আমি গিয়ে ঢিল ছুঁড়ছিলাম দূর থেকে ভয় পাওয়ার জন্য। তখন তোর ভাই আমাকে দেখে বলে, দুষ্টামি করার জায়গা পানো না, বড়দের সাথে বেয়াদবি করো না। হ্যাঁ, তুমি তো একটা বেয়াদব।
তখন আমি বলছিলাম, বেয়াদবের কি, আপনি খ্যাত নিয়েছেন এখানে একা একা, হ্যাঁ, তাই আমি কি করলাম, আমি দু একটা ডিল ছুড়লাম, তাতে বেয়াদবের কি আছে। তখন তোমার ভাই অর্থাৎ তোর ভাই বলে, তুমি একটা বেয়াদব, তোমার সাথে আর কথা বলবো না। সেই থেকে আমার উপর রাগ। তখন আসমা বলে, আরে সে রাগে কিছু পাইবো না। এমন সময় দেখা যায় শহর থেকে জসিম আসে। জসিম আসার পর পৈমিমত্তের সাথে জসিমের দেখা হয়। তখন জসিম বলে, চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? তখন পৈমিমত্ত বলে, ওয়ালাইকুম আসসালাম, বাবা তুমি ঢাকা থেকে আসলে না? তখন জসিম বলে, ঢাকা থেকে একবার এসে পড়ছি, আর ঢাকা যাবো না। ঢাকা শান্তি নাই, ঢাকা শুধু গন্ডগোল আর হরতাল অবরোধ, কারফিউ কী দেয় না দেয়, কিছু না হইলে আন্দোলন করে, মিছিল করে, মিটিং করে। ঢাকা ভাল লাগে না, ঢাকা আর যাবো না। এখন এখানেই গ্রামের নিজ বাড়িতে থাকিয়া চাষাবাদ করে জীবনযাপন করুম। তখন পৈমিত্য বলে, কি বিয়ে শাদী করো নাই? তখন জসিম বলে, না এখনও বিয়ে শাদী করি নাই, তবে গ্রামের যে কোনো একটা মেয়েকে বিয়ে করব। তখন কথা বলার পর জসিম বলে, ঠিক আছে চাচা, আজকে আসি, আপনার সাথে পরে কথা বলবো না। তখন জসিম চলে যায়। জসিম যাওয়ার পর রুজিনা দৌড়ে এসে জসিমের উপর ধাক্কা লাগে। তখন রুজিনাকে জসিম দেখে তার প্রথম দেখাতেই ভালো লেগে যায়। তখন জসিম বলে, নিশ্চয়ই তুমি আসমা? তখন রুজিনা বলে, আমার নাম আপনি কীভাবে জানেন? কয়, আমি তোমাকে ছোটোবেলা দেখেছিলাম, চেহারাটা সেরকমই আছে, চেহারাটা একটু পরিবর্তন হয় নাই, আমার মনে হয় তুমি আসমাই। তখন রুজিনা বলে, আমি আসমা। তবে জসিম ভাই, আপনি ঢাকা থেকে এসে বললেন যে? তো জসিম বলে, কয়, না ঢাকা যাবো না, কারণ ঢাকা অশান্তি, হরতাল অবরোধ কারফিউ কী দেয় না দেয়, কিছু না হলে আন্দোলন করে, হ্যাঁ, ঠিকমতো চলতে পারি না, শান্তি পাই না, তাই আর ঢাকা যাবো না। সিদ্ধান্ত নিয়েছি এখন গ্রামেই নিজের বাড়িতে থেকে চাষাবাদ করে জীবনযাপন করবো। তখন জসিম আসমাকে বলে, আচ্ছা আলীর কোনো খবর জানো নি? তখন আসমা বলে, আলী তো ওই যে জমিতে চাষ করতেছে। তখন জসিম বলে, ঠিক আছে তুমি যাও, আমি আলীর সাথে দেখা করতেছি। তখন আলীর সাথে গিয়ে অর্থাৎ সোহেলানের সাথে গিয়ে জসিম দেখা করে। তো সোহেলানা বলে, আরে দোস্ত তুই ঢাকা থেকে এসে বললি? তখন জসিম বলে, ঢাকা থেকে এসে পড়ছি, কারণ ঢাকা শান্তি নেই রে, ঢাকার ভিতরে খালি গণ্ডগোল, মারামারি, হরতাল অবরোধ, মিছিল মিটিং, শান্তি লাগে না, তাই গ্রামে এসে পড়ছি। গ্রামেই ভালো, গ্রামে কোনো হরতাল মিছিল মিটিং কিছুই নাই। এখন গ্রামে থেকেই, হ্যাঁ, বন্ধু বান্ধবরা মিলে আনন্দ উৎসব করে জীবন কাটিয়ে দেব। তখন সোহেল বলে, ঠিক আছে, আমার মতো তাই, ব্যবস্থা, আমি শহরে যাই না, আমার কাছে গ্রামে ভালো লাগে, শহর ভালো লাগে না। তখন জসিম বলে, চল দুই বন্ধু মিলে আজকা বাড়িতে খাওয়া দাওয়া করবো। তখন সোহেলানা বলে, আরে তোর বাড়িতে যাবো কি লাইয়া, তুই আমার বাড়িতে যাবি, কারণ আমার বাড়িতে রান্না বান্না সব রেডি আছে, তুই আমার বাড়ি থেকে খাবি, আমার বোনে খুব পাক শাক ভালো করে। তখন জসিম যায়। জসিম সোহেলানার সাথে গিয়ে দেখে তার বোন লোকে সুচন্দা, সুচন্দা রান্না বান্না করে কমপ্লিট করে রাখেছে। তখন জসিম বলে, ওহ, তোর বাড়ি তো খুব সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রেখেছিস, আর তোর এটা বুবু না? সোহেলানা বলে, আমার বুবু। তোর বুবু তো বেশ হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। তখন সোহেলানা বলে, তুই কি আমার বোনের বিয়ে করবি নাকি? কব বোকা, আমি তোর বোনের বিয়ে করবো কেন? তখন সোহেলানা বলে, যদি রাজি থাকস তাহলে তোকে আমার বোনের সাথে বিয়ে দিব। জসিম বলে, না না না, আমি বিয়ে শাদী করবো না এখন। তখন দেখা যায় গল্পে যে জসিম সুচন্দার সাথে গোপনে গোপনে প্রেম করে। প্রেম করার পর, হ্যাঁ, এবং তাদের সাথে একটা মেলামেশা হয়ে যায়, মানে তাদের মেলামেশা হয়, সোহেলানা জানে না। তখন একদিন সুচন্দা গিয়ে জসিমকে বলে, আমার পেটে তোমার সন্তান, তুমি আমাকে বিয়ে করো, আর না তো সমাজে মুখ দেখাতে পারবো না। জসিম বলে, কি মাথা খারাপ, এখন আমার কি বিয়ে করার সময়? আমি এখনও বাড়িঘর ঠিক কিছুই করি নেই, আর তুমি বলতেছো এই কথা? তখন সুচন্দা বলে, তুমি যদি বিয়ে না করো তাহলে আত্মহত্যা করবো আমি। তখন জসিম বলে, তুমি আত্মহত্যা করবে কেন? তখন সুচন্দা বলে, তা আমি কী করব? তখন এক পর্যায়ে দেখা যায় সুচন্দায় গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তো এখন সোহেলানা গিয়ে দৌড়ার পর দেখায় যে সুচন্দা মারা গেছে। কিন্তু জসিমের কারণে যে সুচন্দা আত্মহত্যা করছে সেটা সোহেলানা জানে না।
এবং জসিমও কান্নাকাটি করে। যখন নাকি পোস্টমর্টম করে তখন জানতে পারে যে সুচন্দার গর্ভে সন্তান ছিল। তো এখন সল্লানা বলে সন্তানটা কার? তো এখন জসিম বলে হয়তো তোর বোন কারোর সাথে প্রেম টেম করতো, অথবা তুই জানিস না আমিও জানি না, এরকম হতে পারে যে কারণে তোর বোন লজ্জায় ঘৃণায় আত্মহত্যা করেছে। সল্লানা বলে আমার বোনের তো কারোর সাথে এরকম করার কথা না। তখন জসিম বলে আমার একটা সন্দেহ হয়, আসমার ভাই আছে না পরিমৃত্যু, তার সাথে মনে হয় সম্পর্ক হয়েছিল, আমি দু একদিন দেখছিলামও পরিমৃত্যুর সাথে কথা বলতে। তখন সল্লানা বলে কি পরিমৃত্যু? তখন সল্লানা গিয়ে পরিমৃত্যুকে প্রশ্ন করে আপনি কি আমার বোনের ইজ্জত নষ্ট করেছিলেন, তার সাথে গোপনে প্রেম ভালোবাসা করতেন, তার সাথে খারাপ কিছু করেছিলেন? তখন পরিমৃত্যু বলে তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি তো তোমার বোনকে দেখেছি, কথা সত্য, তোমার বোন আমার সাথে কথাবার্তা বলতো, কিন্তু তোমার বোনের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, এটাই সত্য। আর তুমি কি আবল তবল বলতেছ, কারণ আমি তো এরকম কাজ করার মানুষ না। তখন জসিম একদিন সলানাকে বলে আরে এইটাই নিশ্চয়ই চক্রান্ত, কারণ এই চক্রান্ত দিয়েই তোর বোনকে বৈমত্য বশ করে নিয়েছিল এবং তোর বৈমত্য তোর বোনের সাথে খারাপ কিছু করে সে তোর বোনের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। তখন একদিন রুজিনায় অর্থাৎ আসমা গিয়ে আলীকে বলে দেখো তুমি যে আমার বাইকে দোষারোপ করতেছো প্রমাণ ছাড়া, তার কোনো প্রমাণ তোমার কাছে আছে কি? তুমি জসিম ভাইয়ের কথা শুই না তুমি আমার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করতেছো, খারাপ আচরণ করতেছো, এটা কি ঠিক? এটা ঠিক না। আমার ভাই নির্দোষ। আমার ভাই তো চুমকি নামের একটা মেয়েকে অলরেডি ভালোবেসে বলেছে তাকে বিয়ে করব, কথাও দিয়েছে। তবে চুমকিকে ভালোবাসে, কথা দিছে, এখন তোমার বোনকে সে গোপনে গোপনে নষ্ট করব, এটা তো আমার ভাইয়ের স্বভাব না। আমার ভাই তো সহজ সরল। আর তুমি যা বলতেছো এটা কিন্তু ঠিক করতেছো না। তখন আলী বলে দেখ, আমার মনে হয় তোর ভাইয়ের এই কাজটা করেছে, তোর ভাই নিশ্চয়ই কোনো কাজ এই তার কুমতলব ছিল। তখন আসমা বলে তুমি নিশ্চয়ই ভুল করতেছো, এই ভুলের খেসারত তোমাকে একদিন দিতে হবে। তবে একদিন জসিম বলে আলীকে শোন দোস্ত, আমার মনে আরেকটা প্রশ্ন জাগছে। কারণ জসিমের মনে ছিল একটা কুমতলব, কারণ জসিম চাইছে যে যে করে হোক যদি পরিমিতকে এখান থেকে সরানো যায়, জসিম আলী ওর আলীকেও সরাতে পারবে এবং আসমাকে সে কাছে পাবে। একদিন দেখা যায় গল্পে আসমার সাথে জসিমের দেখা হয়। দেখা হওয়ার পর তখন আসমাকে জসিম বলে শোনো আসমা, তোমাকে আমার খুব পছন্দ লাগছে, তোমাকে আমি বিয়ে করতে চাই, তুমি কি বলো? তো আসমা বলে দেখেন জসিম ভাই, আপনি আমাকে কেন বিয়ে করবেন? আমি তো আপনাকে বিয়ে করতে রাজি না। আমি তো আলীকে ভালোবাসি, মন প্রাণ দিয়ে ভালোবাসি, আলীকেই বিয়ে করব। তখন জসিম বলে তোমার আলী তোমাকে কখনো বিয়ে করবে না, আলী চুমকিকে ভালোবাসে। তো বৈমত্য বলে না, চুমকি কখনো ভালোবাসতে পারে না, চুমকি আমার ভাইকে ভালোবাসে। তোমাকে একদিন দেখাবো, দেখো, তখন বুঝতে পারবা। তখন রাতের বেলা চুমকির কাছে জসিম গিয়ে বলে, অর্থাৎ দিলারাকে গিয়ে বলে তোকে না আলী দেখা করতে বলছে, আজ রাতে আমার সাথে কথা হয়েছে। তো আলীকে গিয়ে বলে জসিম তোকে না দিলারা অর্থাৎ চুমকি দেখা করতে বলছে রাতের বেলা বাসবাগানে, কী জানে কথা আছে। তখন তারা দুজনে যায়, এদিকে জসিম গিয়ে রুজিনা অর্থাৎ আসামিকে রাতের বেলা নিয়ে দেখায়। দেখানোর পর তখন রুজিনার মনের ভিতরে একটা সন্দেহ জন্ম নেয়। এভাবে রুজিনা আর সোহালরানার সম্পর্কটা ফাটল দেয়। আরেকদিন দেখা যায় গল্পে রাতের বেলা চুমকিকে জসিম নিজ হাতে খুন করে ছুরি দিয়ে মেরে রাখে আর খবর দেয় যে জসিম গিয়ে আলীকে দোষ চল আজকে এই চুমকি বাড়ি থেকে খাওয়া দাওয়া করবো। তখন সল্লানা বলে ঠিক আছে চল যাই, তুই আগে যা। এদিকে থানায় গিয়ে জসিম খবর দিয়ে আসে। তখন যখন আগে গিয়ে দেখে যে চুমকি মরে পড়ে আছে, ছুরিটা পেটের ভিতরে গেঁথে আছে, তখন সল্লানা ছুরিটা উঠায়, এমন সময় পুলিশে সল্লানাকে ধরে নিয়ে যায়। তো ধরে নিয়ে যায় মতন সল্লানা বলে আমি খুন করি না, আমি খুন করি নেই। তখন রুজিনা গিয়ে সল্লানা বলে তোমার সাথে নিশ্চয়ই এই চুমকির কোনো অবৈধ সম্পর্ক ছিল, আর না হলে তুমি চুমকিকে কেন খুন করবে? সল্লানা বলে আমি নির্দোষ, আমি খুন করি নেই। তখন পুলিশ বলে আপনার যা বলার আপনার আদালতে বলবেন, আর
যা করার আপনি আদালতে করতে পারবেন, এখানে আমাদের সাথে কোনো কথা বলে লাভ নেই। এভাবে সলানাকে ধরে নিয়ে যায়। তো সলানা বুঝতে পারে না যে তার বন্ধু একান্ত আপন মানুষ জসিম এই সবগুলো চক্রান্ত করছে রুজিনাকে কাছে পাওয়ার জন্য। তো জসিম বলে, দেখছো আমি বলেছিলাম না যে আলী নিশ্চয়ই যে চুমকিকে ভালোবাসে, আর চুমকির সাথে অবৈধ কিছু করতে গিয়েছিল, এবং চুমকি ধ্যানের বিদায় আলী চুমকিকে মেরে ফেলেছিল। তখন একদিন দেখা যায় জসিম গিয়ে ওই মৃত্যুকে বলে, আচ্ছা শোনো, আমি একটা কথা বলি তোমাকে, ওই মৃত্যু ভাই, তোমার বোনকে আমার হাতে তুলে দাও, আমি তোমার বোনকে অনেক সুখে রাখবো, শান্তিতে রাখবো। আলীর তো যাবজ্জীবন জেল হয়ে গেছে, সে তো জেল থেকে কোনো সাড়া পাবে না। তখন বৈমিত্র বলে, ঠিক আছে, তুমি যত এত করে বলতেছ, তোমার বোন আমার বোনের সাথে বিয়ে দেব। তো বিয়ে শাদী এখানে ঠিক হয়ে যায় আসমার সাথে জসিমের। তো একদিন জসিম বৈমিত্রকে বলে, তুমি যে আমার সাথে বিয়ে দিবে, তা তোমার বোনের বিয়ের যৌতুক হিসাবে কী দিবে? কয় ঠিক আছে, পাঁচখানের সম্পত্তি দিয়ে দেবো নে, এই পাঁচখানের সম্পত্তি দিয়ে তুমি চলতে পারবে। জসিম বলে, ঠিক আছে, চলবো। তো জসিমের মনে একটা ইয়া আরেকটা বদমাশি চাল জানলো যে যতগুলো সম্পত্তি আছে সব সম্পত্তি আমি নেব, পরিমেয় থেকে দুনিয়াতে সরাই দেব। একদিন জসিম মাতাল তালে একদিন তার বন্ধুকের সাথে রাতেবেলা মদ খেতেছে। খাওয়ার সময় সে জসিম তার বন্ধুকে বলে, জানিস আমি আজকে একটা তাদের সত্য কথা বলবো। তা তার বন্ধুরা বলে, কয় কী সত্য কথা? কয় চুমকিকে আমি খুন করেছিলাম, কিন্তু ফাঁসিয়ে শিকারে, জানিস? হ্যাঁ, আলীকে, সোয়ালডানাকে। আর আবার সুচন্দার সাথে আমি অবৈধভাবে মেলামেশা করেছিলাম, মেলামেশা করে তার পেটে বাচ্চা দিয়েছিলাম। সে আত্মহত্যা করে মরে নাই, আমি তাকে গলা টিপে মেরেছিলাম। তখন তার বন্ধুরা বলে, তাই নাকি? তো এখন যে তুই আসমারে বিয়ে করবি, তোর বিয়ে সেতে ঠিক হয়ে গেছে, আসমাকে তুই মেরে ফেলবি সম্পত্তির জন্য? আসমাকে আমি মারব না, আসমাকে আমরা বাড়ির দাসী করে রাখবো। আসমার প্রতি যখন আমার নেশা কেটে যাবে, তখন আসমাকেও আমি মেরে ফেলবো। এখন আসমার বাইকে মারবো, তোরা আমার সাথে থাকবি। আসমার বাইকে মেরে সমস্ত সম্পত্তির মালিক হবো আমি। কারণ আলীকে সরিয়েছি, সুচন্দা সরিয়েছি, চুমকিকে সরিয়েছি, এখন সরাবো কাকে? আসমাকে। আসমাকে সরিয়ে আমি হব সমস্ত সম্পত্তির মালিক, এবং আমার সম্পত্তি এবং আসমার বাইরের সম্পত্তি, দুই সম্পত্তি একত্র করে আমি হব এই এলাকার মাতাব্বর। আমার উপরে কেউ কথা বলতে পারবে না। তো এই ঘটনা শোনার পর একটি বন্ধু থাকে অনেক ভালো, সে ঢাকায় যায়। ঢাকায় গিয়ে থানায় যায় সরাসরি। থানায় গিয়ে সব ঘটনাগুলি আলী অর্থাৎ সোহেলানাকে খুলে বলার পর সোহেলানা বলে, কি এত বড় চক্রান্ত করছে জসিম? মানে আমার বোনকেও সে মেরেছে, চুমকিকেও মেরেছে, আমাকে ফাঁসিয়ে দিছে, এখন আবার আসমাকে বিয়ে করব? ঠিক বিয়ের দিন আসমা এবং জসিমের বিয়ে হইতেছে। বিয়া মানে হইতেছে, চলন আসবে, জসিমের চলন বরযাত্রা আসবে। সেদিন সোহেলদানা জেল থেকে পালিয়ে যায়। পালিয়ে ঠিক ওই মুহূর্তেই সে গ্রামে চলে আসে। এসে জসিমকে সে বলে যে, পৈমুত্য ভাই, এই জসিমের সাথে আসমার বিয়ে দিতে পারেন না, কারণ আসমাকে আমি ভালোবাসি। তো পৈমুত্য বলে, তুমি তো একটা খুনি আসামি, তুমি একজন খুন করেছ, তুমি চুমকিকেও খুন করেছ, তোমার সাথে আমার বোনের বিয়ে হইতে পারে না। তখন সলনা বলে, কয় না, আমি চুমকিকে খুন করি নাই, এই যে জসিম চুমকিকে খুন করেছে, চুমকিকে খুন করার পর আমাকে ফাঁসিয়েছে, এবং আমার বোনকেও সে নির্যাতন করেছে, আমার বোনের সাথে মেলামেশা করেছে, আমার বোনের পেটে বাচ্চা এসেছে, আমার বোনকেও সে আত্মহত্যা করেছে। এই যে কালাম বলেছে, এই কালাম সব ঘটনা বলেছে, এবং জসিম ওদিনকে মদ খেয়ে মাতাল হয়ে সব সত্য কথা বলে দিয়েছে। কালাম বলে, পরিমৃত্যু ভাই, এটাই সত্য, এই সব কিছু করেছে জসিম, কারণ জসিমের কারণেই এই সব কিছু হয়েছে। তখন পরিমৃত্যু বলে, তাই নাকি? তখন জসিম বলে, না না না, এসব মিথ্যা কথা, বানোয়াট কথা, আমি এই কাজ কখনো করতে পারি না, আমি তো সৎ ব্যক্তি, সব মিথ্যা কথা বলতেছে। তুমি কি আমার সাথে তোমার বোনের বিয়ে দিবে না? আর যদি না দাও তাহলে জোর করে আমি বিয়ে করব। পৈমুত্য বলে,
তোর সাথে বিয়ে দেব তোর মতন জুলুমবাজ এবং তোর মতন চক্রান্তকারী, তোর মতো খারাপ লোকের সাথে আমার বোনের বিয়ে দেব, এটা তো কখনো হতেই পারে না। আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এমন সময় জসিমকে যখন সোহালানা মারতে যাবে, এমন সময় পুলিশের গাড়ি হন্য হন্য করে গ্রামে ঢুকে পড়ে। আর একজন বলে, আলী ভাই পালিয়ে যাও, পালিয়ে যাও, পুলিশ এসে পড়েছে। তখন জসিম পুলিশকে গিয়ে বলে, আপনারা কি করেন থানার ভিতরে? থানার জেল থেকে কিভাবে পালিয়ে আসে আসামি? হ্যাঁ, আলী পালিয়ে এসেছে আপনি জানেন? তো তো বলে, আলী নির্দোষ। তো পুলিশ বলে, এখানে নির্দোষ বললে তো হবে না, আদালতে গিয়ে বলতে হবে। কেন আলী পালিয়েছে, এসেছে, এটা সে অপরাধ করেছে, অন্যায় করেছে, আলী কেন জেল থেকে পালিয়ে এলো? তা আলী সেখান থেকে পালিয়ে যায়। এখানে বিয়ে ভেঙে দেয় পরিমৃত্যু। জসিম চলে যায়। জসিম গিয়ে মদ খেয়ে টাল হয়ে থাকে। তখন দেখা যায় জসিমের এক বন্ধু বলে, দোষ, তোর গ্রামে থেকে আর লাভ নাই, তুই গ্রাম থেকে পালা, আর না হলে তোর অবস্থা খারাপ হবে, কারণ যে কোনো সময় কিন্তু আলী তোকে মেরে ফেলবে। তখন জসিম বলে, আমাকে আলী মেরে ফেলবে কি? আমি কি আলী মারার, আলীকে আমি মারবো? আলীকে না মেরে আমি নিস্তার পাবো না, কারণ আলী আমার সব সর্বনাশ করে দিয়েছে। আলী আমার সাজানো গুছানো স্বপ্নটা ভেঙে দিছে, সাজানো গুছানো সকন্দনা সে নষ্ট করে দিছে। সে নষ্ট করে নেয়, নষ্ট করেছে কালামে। আজকে রাত্রে কালামকে মেরে ফেলবো। তো রাতেরবেলা গিয়ে জসিম এবং তার কিছু বন্ধুরা গিয়ে কালামকে মেরে ফেলে। কালামকে মারার পর তখন সোহালের অর্থাৎ আলী খবর পায় যে কালাম মারা গেছে। তখন কালামের রক্ত হচ্ছে প্রতিজ্ঞা করে যে তোকে যেরাই মেরেছে, যারাই মেরেছে, নিশ্চয় জসিম মেরেছে, জসিমকে আমি ছাড়বো না। তবে কিছুদিন পর দেখা যায় এই সোহেল রানা পালিয়ে থাকে, পুলিশ খুঁজতে থাকে, কিন্তু সোহেল রানায় মানে জসিমকে মারার কোনো সুযোগ পাচ্ছে না, কীভাবে মারবো, কারণ পুলিশ তো চতুর্দিকে গ্রাম ঘেরাও দিয়ে রেখেছে। আর এদিকে আসমাকেও একদিন দেখা যায় আসমাকে জসিম তার দলফল নিয়ে আসমাকে তুলে নিয়ে যায়। এই খবরটা আবার সোহেল রানাকে আরেকজন গিয়ে খবর দেয়, কি জানিস, পরিমৃত্যুকে মেরে আসমাকে জসিম তুলে নিয়ে গেছে। আলী বলে, কি? তখন আলী, কোথায় তুলে নিয়ে গেছে আলী জানে না। তো এক পর্যায়ে জানতে পারে যে এক বস্তি, এক মানে পাহাড়ের একটা ভাঙা বাড়িতে সেখানে আসমাকে নিয়ে গেছে। এবং জসিম গিয়ে আসমাকে বলে, তুই আমাকে বিয়ে করতে রাজি হ, আর যদি রাজি না হবি তাহলে তোকে আমি মেরে ফেলবো, তোর ইজ্জত আমি নষ্ট করে তোকে আমি ডাস্টবিনে ফেলে দেবো, তোকে এই নদীতে ফেলে দেবো, তুই এখনও সময় আছে আমার বিয়ের প্রস্তাবে রাজি হ, আর না হলে তোকে আমি মেরে ফেলবো। আসমা বলে, আমার জীবন থাকতে আমি তোকে বিয়ে করব না। তখন এই মুহূর্তে জসিম আসমাকে জড়িয়ে ধরে তার ইজ্জত নষ্ট করার চেষ্টা করে। আর এমন সময় সোহেলানা আসে তার বন্ধুকে নিয়ে। জসিম দেখা যায় পালিয়ে যাওয়ার চেষ্টা করে, আর সোহেলানা ইচ্ছারকম মারে। মারতে মারতে দেখা যায় অনেক মারামারি হয়। জসিম এক পর্যায়ে পালিয়ে যেতে চেষ্টা করে, আর সোহেলানা তাকে ছুরি দিয়ে কয়েকটা পার দিয়ে মেরে ফেলে। মেরে ফেলার পর তখন দেখা যায় তার যে জসিমের বন্ধুরা আছে তারা পালিয়ে যায়। পুলিশ আসে, পুলিশ আসার পর তাকে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তার করে আদালতে নিয়ে যায়। আদালতে তখন সব সাক্ষী প্রমাণ সব বের হয়। জসিমের কিছু বন্ধুরা ভালো হয়ে যায়, তারা বলে যে আলীর কোনো দোষ নাই, জজ সাহেব, আলী নির্দোষ। আলীর বোনকে মেরেছিল জসিম, এবং চুমকিকে মেরেছিল জসিম, এবং মিথ্যা অপরাধী বানিয়ে আলীকে জেলে পাঠিয়েছিল, এবং আসমাকে তুলে নিয়েছিল জসিম, এবং আসমাকে ইজ্জত নষ্ট করার চেষ্টা করেছিল জসিম, কিন্তু এই আলী গিয়ে আসমার ইজ্জত বাঁচায়। তখন জজ সাহেব বলে, বুঝতে পেরেছি যে তোমার ভিতরে ক্ষোভ ছিল, কিন্তু তুমি নির্দোষ ছিলে, তুমি অপরাধ করো নাই, তারপরেও তোমার বোনের জীবন দিতে হয়েছে, তোমার বোনকে জসিম নির্যাতনে মেরে ফেলেছিল, তোমার ভিতরে ক্ষোভ সৃষ্টি হয়েছিল, এবং তুমি অপরাধী নয়, এবং তবে তুমি জসিমকে মেরে অন্যায় করেছো, অপরাধ করেছো। তখন আলীর যে উকিল থাকে সে বলে, জজ সাহেব, সে অন্যায় করে নেই, একটি মেয়ের ইজ্জত বাঁচাতে গিয়ে জসিমকে মারতে হয়েছে বাধ্য হয়ে, এবং সে ইচ্ছাকৃতভাবে মরে নেই, এবং আলীর ছুরি দিয়েও মরে নেই। সে একটি গাছের মানে গাছের যে খোঁটা থাকে সেই খোঁটায় পেটে পার লেগে সে মারা গেছে। তখন জজ সাহেব সম্পূর্ণ বিবেচনা করার পর আলীকে 3 বছরের সশ্রম কারাদণ্ড দেয়।
তখন আলী যাওয়ার সময় আসমাকে বলে যায়, তুই কি আমার জন্য 3 বছর অপেক্ষা করতে পারবি না? আমি 3 বছর পর তোর কাছে ফিরে আসব এবং নতুন আলী হিসাবে আসব। তো আসমা বলে, অবশ্যই পারবো। 3 বছর কেন, 3 যুগ পরও যদি তুই আসিস, তোর জন্য আমি অপেক্ষা করবো। তো পৈমিত্য বলে, তুমি কোনো চিন্তা ভাবনা করো না, 3 যুগ, 3 বছর কেন, 3 যুগ পর্যন্ত, যতদিন পর্যন্ত আমার বোন জীবিত থাকবো ততদিন পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করব। কারণ তুমি সৎ, তুমি ভালো লোক, তোমার জন্য অপেক্ষা না করে আমার বোন থাকতে পারবে না। তো দেখা যায় 3 বছর পর সোহেল রানা ফিরে আসে। সোহেল রানার সাথে অর্থাৎ আলীর সাথে আসমার মিলন ঘটে। আর পরিমৃত্যু একটি মেয়েকে বিয়ে করে, তাদের সংসার আবার সুখের সংসারে ভরে যায়। আলী আসমার মিলন হয়ে যায়। তখন গল্পের শেষে দেখা যায় যে সোহেল রানা একটা গান গায় আসমাকে নিয়ে, ও আমার ময়না, আয়না কাছে, আয়না, ও আমার ময়না, আয়না কাছে, আয়না। তখন রুজিনে আবার দুজনে মিলে আবার জড়িয়ে ধরে। তো এখানে আলী আসমা ছবি গল্পটা শেষ হয়। পরিচালক আলী আসমা ছবিটি একটি ত্রিভুজ প্রেম নয়, জসিম বিলেন থাকে, এখানে একটি রোমান্টিক লাভ স্টোরির ছবি নির্মাণ করেছিলেন পরিচালক আবুল খায়ের বুলবুল। এই ছবিটা, এই জনপ্রিয় একটি গান এবং গল্পের কারণে ছবিটা সেই সময় সুপার ডুপার হিট ব্যবসা করেছিল। আমার জানা মতে এই ছবিটা যখন মুক্তি পায়, বলাকা এবং মুক্তি, গুলিস্তান এবং অভিসার, বিডিআর সিনেমা হল চলেছিল, এখন বিজিবি, তখন ছিল বিডিআর, এবং সেখানে ছিল এশিয়া, পর্বত এবং আজাদ এবং চিত্রামহল। এইসব হলে ছবিটা যখন মুক্তি পায় তখন এত ভিড় হয়েছিল ছবিটা, মানে ছবিটা দেখার কোনো আমি সুযোগই পাইনি। মানে দেখা যায় মানে সপ্তাহ শেষে গিয়া বৃহস্পতিবার গিয়ে ছবিটা দেখতে গিয়ে দেখি যে তখন একটু ভিড় কম কিন্তু হাউসফুল। ছবিটা প্রায় 2 মাস একটানা এক একটা হলে করে চলছে এবং গল্পটা ভালো ছিল। জসিমের অভিনয়, সোহেনার অভিনয় এবং রুজিনের অভিনয়, পরিমিত অভিনয় ভালো ছিল। কিন্তু ছবিটা খুব সুন্দর, মানে এত সুন্দর একটা গল্প নির্মাণ করেছিলেন পরিচালক, এবং ছবিটার সফলতায় প্রযোজক পরিচালক একটা বিশাল একটা আয়োজন করেন, খাবারের আয়োজন করেন, একটা অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে জসিম উপস্থিত ছিলেন, সোহেল রানা, রুজিনা এবং পরিমিত্র এবং প্রযোজক পরিচালক এবং সহকারী সব বিন্দুরা যারা নাকি ছবিটা করতে সহযোগিতা করেছিলেন, এবং তারা সবাই সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ছবির প্রশংসা করেছিলেন। এবং ছবিটা অনেক দারুণ ব্যবসা করে সে সময়। তবে একটা কথা বললেই নয়, যখন এই ছবিটা জসিম করে তখন কিন্তু জসিম নায়ক হইব ভাব হয় নাই। তবে এরপর দেখা যায় এই ছবিটা একটা নেগেটিভ চরিত্র করার পর দেলোয়ার জানজন্টুর নজরে পড়ে। তখন দেলোয়ার জানজন্টু চিন্তা করে যে জসিমকে দিয়ে একটা যদি নায়কের ছবি করাই তাহলে মনে হয় ছবিটা ভালো হবে। তবে আলাই আসমা ছবির গল্পে যে জসিম যে ক্যারেক্টারটা করে সেই ক্যারেক্টারটা দেলোয়ার জানজন্টুর পরিচয় পছন্দ হয়। তখন দেলোয়ার জানজন্টু রাজদুলের একটা ছবিতে জসিমকে বিলেন নেয়। বিলেন নেওয়ার পর রাজদুলের ছবিটা যখন হিট হয়ে যায় তখন জসিম একদিন দেলোয়ার জানজন্টুকে বলে, বস, রাজদুলের ছবিটা হিট হয়ে গেছে গা, সুপার হিট হয়ে গেছে গা। দেলোয়ার জানজন্টু বলে, আমি যদি একদিন কোনো সময় পরিচালক হই তাহলে জসিম সাহেব আপনাকে আমি হিরো বানাবো। তখন জসিম বলেছিল, আমি দোয়া করি আপনি পরিচালক হন, আমি হিরো হমু। আর আমাকে হিরো হিসাবে কে দেখবে, কারণ আমার যে চেহারা, আমার যে ফিগার, আমাকে তো হিরো হিসাবে কে দেখবে না। তখন দেলোয়ার জানজন্টু বলে, কেউ দেখবো না না দেখবো সেটা আমি ভালো করে জানি, সেটা আমি জানি দর্শক কখন কোন সিন দেখে। আপনার ওইটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না, কারণ দর্শক অভিনয়কে দেখে, দর্শক চেহারা দেখে না। আপনার অভিনয় যদি ভালো হয়, আপনি যদি অভিনয় ভালো করে করতে পারেন নায়ক হিসেবে, তখন আপনাকে অবশ্যই জসিম হিসাবে আপনাকে মেনে নেবে। কিন্তু আপনি যে মোটা, আপনি যে হ্যাংলা,